হ্যাঁ, ওটা বাচ্চা ছেলে। হ্যাঁ হ্যাঁ, সাইলেন্ট আছে, এটাও সাইলেন্ট আছে, এটাও সাইলেন্ট আছে। ভাইব্রেশনে আছে এটা। ফ্যানটা কমিয়ে দে তো। কেউ যদি কোনো রিকোয়েস্ট করে, হ্যাঁ, রিকোয়েস্টে বলবি যে এখন বাবা দেখবেও না, বাবাকে বলা যাবে না, সেটা বলে দিবি। অনুষ্ঠান শেষ হলে তখন বলবি কে রিকোয়েস্ট করেছে, মানে আমি শেষ গানটা গাইবার পরে। কমেন্ট দেখতে পাবে তো এখানে? আমি এখন কমেন্ট দেখবো না, কমেন্ট দেখতে গেলে আমার অনুষ্ঠান করতে পারবো না। শেষ হবে তারপর দেবে। ফোন করবে, আমি কিন্তু লাইভ হয়ে আছি, লাইভে বসে আছি, তোরা এখন অ্যাপ্রুভ করিস না। আমাকে বাবু বলেছে 8টা বাজতে 5 থেকে তুমি রেডি থাকবে। রেডি হয়ে লাইভ হয়ে আছি। আমি রেডি, আমি লাইভে আছি। ঠিক আছে। হুম। তুমি গান শুরুর আগে বলে দিও যে আমি কমেন্ট দেখবো না, গান করা হয়ে গেলে তারপরে তখন কিছু রিকোয়েস্ট এলে আমি তখন সেটা করতে পারি। আমার যেগুলো করার আছে আমি এগুলো করে নেবো, এটা বলে দিই। হয়নি অ্যাপ্রুভ হয়নি, আগের লোক লাইভ করছে, খোলা আছে গ্রুপ, তুমি এমনি কলটা শুনতে পাবে। দাও আমাকে একটু গরম ইয়ে দাও, ওই ঠান্ডা জল খেলে হবে না। দিচ্ছি আমি হুম, জিজ্ঞেস করে অ্যাপ্রুভ করে দিয়েছে। ইমা এটা কি হলো, দেখ 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 দেখ, এখানে একটা তাপসের ইয়ে এসেছিল। হুম, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আপনারা যারা আছেন একটু
আচ্ছা, আমি শুরু করব। শোনা যাচ্ছে তো আমার কথা? নমস্কার। আমি প্রথমেই আমাকে এই লাইভে আসার জন্যে নাইয়ার অনুপ চক্রবর্তী, আমার স্নেহের ভাই বাবুকে কৃতজ্ঞতা জানাই। আর যারা এখনই জয়েন করেছেন সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। একটা কথা প্রথমেই বলে নিই, আমি এই লাইভ অনুষ্ঠান করার সময় কেউ যদি কোনো রিকোয়েস্ট করেন কোনো গানের, আমি সেটা দেখতে পাবো না। কাজেই আমার অনুষ্ঠান শেষ হয়ে গেলে যদি কারোর কিছু বলার থাকে আপনারা বলবেন। আমার যদি জানা থাকে সে গান আমি গাইব। আর প্রত্যেকটি গান নাটকের গান, কাজেই নাটকের সঙ্গে সম্পৃক্ত হয়ে গানটা আসবে। আপনারা একটু বলবেন। ধন্যবাদ। আমি শুরু করছি। আমরা এমনি এসে ভেসে যাই আলোর মতন, হাসির মতন, কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন, নেশার মতন, ঢেউয়ের মতন এসে যাই। আমরা এমনি এসে ভেসে যাই। আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী। আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী। আমরা শরৎ ইন্দ্রধনুর বরণে, জ্যোৎস্নার মতো অলস চরণে। শরৎ ইন্দ্রধনুর বরণে, জ্যোৎস্নার মতো অলস চরণে, চপলার মতো চকিত চমকে চাহিয়া ক্ষণেক হেসে যাই। আমরা এমনি এসে ভেসে যাই। আমরা স্নিগ্ধ কান্ত শান্তি সুপ্তি ভরা, আমরা আসি বটে তবু কাহারে দেনা ধরা। আমরা শ্যামলে শিশিরে গগনের নীলে, গানে সুগন্ধ কিরণে নিখিলে। শ্যামলে শিশিরে গগনের নীলে, গানে সুগন্ধ কিরণে নিখিলে। স্বপ্ন রাজ্য হতে এসে ভেসে স্বপ্ন রাজ্য দেশে যাই। আমরা এমনি এসে ভেসে যাই। আলোর মতন, হাসির মতন, কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন, নেশার মতন, ঢেউয়ের মতন এসে যাই। আমরা এমনি এসে ভেসে যাই। এই গানটি দ্বিজেন্দ্রলাল রায়ের পাষাণী নাটকের গান। কয়েকটি প্রহসন বাদ দিলে এটি দ্বিজেন্দ্রলালের প্রথম নাটক, 1900 সালে প্রকাশ হয়। নাটকে ইন্দ্রর নন্দন ভবন, দেবরাজ ইন্দ্রের নন্দন ভবনে
পরিচর বর্গ পরিবৃত হয়ে উনি রয়েছেন এবং ওখানকার সুন্দরী অপ্সরা নর্তকীরা এই গানটি নেচে নেচে গাইছে। তারা বলছে, আমরা এমনিই এসে ভেসে যাই, আলোর মতন, হাওয়ার মতন, কুসুম গন্ধ রাশির মতন, নেশার মতন, আমরা এমনিই এসে ভেসে যাই। নাটকে এই ধরনের গান আগে খুবই থাকতো একটা রিলিফের জন্যে, পাশ্চাত্যে যাকে বলা হয় ড্রামাটিক রিলিফ। কিন্তু শুধুই কি রিলিফ? নাটকে গান কখনো কখনো অপরিহার্য হয়ে ওঠে। আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব, যত আমরা এগোবো দেখব যে নাটকের মধ্যে গান এসেছে নাটকে সেই সিচুয়েশানটাকে ধরার জন্যে, নাটকে কোনো বক্তব্য রাখার জন্যে বা দুটি দৃশ্যের মধ্যে সংযোগ করার জন্যে নাটকে গান এসেছে। সেই বৈদিক যুগ থেকেই নাটকে গানের সূত্রপাত। আমরা জানি চতুর্বেদের ঋগ্বেদ থেকে একটি উপাদান সংলাপ, সামবেদ থেকে গান, যজুর্বেদ থেকে অভিনয় এবং অথর্ববেদ থেকে রস। এই চারটি উপাদান নিয়ে পঞ্চম বেদ অর্থাৎ নাট্যবেদ সৃষ্টি হয়েছে। কাজেই নাটকে গান থাকবে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা দেখেছি যে আমাদের দেশে সংস্কৃত নাটকে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকেও গান ছিল। তারপরে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গানের অবয়ব পাল্টেছে, আঙ্গিক পাল্টেছে, সুর পাল্টেছে, কিন্তু গান তার আসনটি স্থায়ী করে রেখেছে নাটকের মধ্যে। আমরা দেখেছি যে ঊনবিংশ শতাব্দী, আমাদের ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দী বা বিংশ শতাব্দীর প্রথম দিকে নাটকের যেন একটা জোয়ার এসেছিল। সেই সময় ব্যবসায়ী থিয়েটার বা বাবুদের বাড়ির থিয়েটার, জমিদারদের থিয়েটার, এই সমস্ত থিয়েটার নিয়ে থিয়েটারের একটা যেন জোয়ার এসেছিল। আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে তখন আমরা পরাধীন ছিলাম। কাজেই স্বাধীনতার জন্যে একটা নাট্যমঞ্চে একটা ঝড় এসে পৌঁছেছিল এবং অনেক নাটক হয়েছে স্বাধীনতার জন্যে, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে। আমরা সেই মাইকেল মধুসূদন দত্ত অর্থাৎ মাইকেল যুগ, তারপরে দীনবন্ধুর যুগ, গিরিশ যুগ পার হয়ে এসেছি রবীন্দ্র দ্বিজেন্দ্র যুগে। দ্বিজেন্দ্রলালের একটি গান দিয়ে শুরু করলাম। আমরা এবার আসব রবীন্দ্রনাথে। রবীন্দ্রনাথ অনেক নাটক লিখেছেন, আপনারা জানেন। রবীন্দ্রনাথের নাটক এখনও আমাদের কাছে কিছু কিছু নাটক দুর্বোধ্য মনে হয়, আমরা তার সেই মননে পৌঁছতে পারিনি। তবুও রবীন্দ্রনাথের নাটক অনেক হয়েছে, আমরা নিজেরাও করেছি। এখন আমি রবীন্দ্রনাথের যে নাটকের গানটি করব, সেই নাটকটি হচ্ছে অচলায়তন। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত নাটক অচলায়তন। অচলায়তনের যে অচলায়তনিকরা আছে তাদের মধ্যে একজন পঞ্চক। সে অচলায়তনের পাঁচিল ডিঙিয়ে কখনো কখনো অচলায়তনের বাইরে সোনপাংশুদের পাড়ায় বা দর্পপল্লীতে যায়। তো এখন সে সোনপাংশুদের পাড়ায় গেছে এবং যাকে সে গুরু বলে জানে অচলায়তনে, সেই অচলায়তনের গুরুকে ওখানে দেখেছে, সবাই তাকে দাদা ঠাকুর বলে। দাদা ঠাকুরের সঙ্গে পঞ্চকের সংলাপ হচ্ছে। প্রসঙ্গত বলে নেওয়া ভালো যে এই নাটকটি বহরমপুরের ছান্দিক গোষ্ঠী শতাধিক অভিনয় করেছে এবং আমার সৌভাগ্য হয়েছিল সেই অভিনয়ে যুক্ত থাকা। এবং বহরমপুরে আমি গিয়েছিলাম চাকরি সূত্রে। তারপরে এই ছান্দিকের সঙ্গে আমি
যুক্ত হই। যাই হোক, সে প্রসঙ্গ পরে আসবে। আমরা নাটকে ফিরে যাচ্ছি। ওই দৃশ্যটি যেখানে পঞ্চক এসেছে সোনপাংশুদের পাড়ায় এবং দাদা ঠাকুরের সঙ্গে তার আলাপ হচ্ছে। আচ্ছা পঞ্চক, তুমি যে তোমাদের আয়তনের বাইরে বেরিয়ে আসো তা কি কেউ জানে? আমাদের আচার্যদেব জানে। আমি বাইরে থেকে ফিরে গেলেই তিনি আমাকে দেখেই বুঝতে পারেন। তখন তিনি আমাকে কাছে নিয়ে বসান। তার চোখের কি একটা দৃষ্টি তিনি আমাকে দেখে মিটিয়ে নেন, যেন বাইরের আকাশটাকে তিনি আমার মধ্যে দেখে নেন। ঠাকুর, যেদিন আমার আচার্যদেবের সঙ্গে তোমাকে মিলিয়ে দিতে পারবো সেদিন আমার অচলায়তনের সব দুঃখ ঘুচবে। সেদিন আমারও শুভ দিন হবে। ঠাকুর, তুমি আমাকে বড় অস্থির করে তুলেছ। মাঝে মাঝে মনে হয় মন আর বুঝি কোনো দিন শান্ত হবে না। আমি কি স্থির আছি রে ভাই? আমার মধ্যে ঢেউ উঠছে বলেই না তোমারও মধ্যে ঢেউ তুলছি। ঢেউ তোলো ঠাকুর, ঢেউ তোলো। কুল ছাপিয়ে যেতে চাই। বুঝি এইবার তো সময় হলো। মনে হচ্ছে দূর থেকে গুরু গুরু ডাক শুনতে পাচ্ছি। বুঝি এবার ঘন নীল মেঘে তপ্ত আকাশ জুড়িয়ে যাবে, ভরে যাবে। বুঝি এলো রে প্রাণ, এবার ধর দেখি তোর গান। বুঝি এলো রে প্রাণ, ঘাসে ঘাসে খবর ছোটে, ধরা বুঝি শিউরে ওঠে। দিগন্তে ওই স্তব্ধ আকাশ পেতে আছে কান। এবার ধর দেখি তোর গান। বুঝি এলো রে প্রাণ। ঠাকুর, আমার বুকের মধ্যে যে কি আনন্দ হচ্ছে তা আমি তোমাকে বলে উঠতে পারি নে ঠাকুর। এই মাটিকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। ডাকো ঠাকুর, ডাকো। তোমার একটা ডাক দিয়ে আকাশ ছেয়ে ফেলো। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো। আজ যেমন করে, আজ হাওয়া যেমন পাতায় পাতায় মরমরিয়া বনকে কাঁদায়। হাওয়া যেমন পাতায় পাতায় মরমরিয়া বনকে কাঁদায়, তেমনি আমার বুকের মাঝে
যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আমি এবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাসের নাট্যরূপ কবি নাটকের একটি গান করব। তারাশঙ্করের কাহিনী নিয়ে যেমন অনেক সিনেমা হয়েছে, তেমনি তার কাহিনী নিয়ে অনেক নাটকও হয়েছে। আমার সৌভাগ্য হয়েছিল তার কাহিনীর দুটি নাটকে অভিনয় করার, একটি হাঁসুলি বাঁকের উপকথা এবং অন্যটি কবি। আমি এখন এই কবি নাটকের একটি গান করব। এই নাট্য প্রযোজনাটি করেছিলেন সমর দত্ত এবং প্রযোজনাটি ছিল চেনা অচেনা দলের, আমাদের চন্দননগর চেনা অচেনার অনেক নাটকে আমরা অংশগ্রহণ করেছি। তার মধ্যে আমার সর্বশেষ অভিনয় এই কবি নাটকে। তারাশঙ্করের লেখা নাট্যরূপ দিয়েছিলেন আমার মেজদা সমর দত্ত এবং পরিচালনা সমর দত্তে। এই নাটকের সুর দিয়েছিলেন মুরারি রায়চৌধুরী, কলকাতা স্বনামধন্য গীতিকার। অনেক নাটকের 250 প্রায় 300-র কাছাকাছি নাট্যদলের নাটকে উনি সুর দিয়েছেন। আমার সৌভাগ্য হয়েছিল, তাকে আমার প্রণাম জানাই। তার কাছে বসে আমি গান তুলেছি। গল্পটা একটু সংক্ষেপে বলি। নিতাই কবিয়াল, সে ঠাকুরজি নামে একজন বিবাহিত মহিলাকে ভালোবাসে। ঠাকুরজি তার কাছে দুধ নিয়ে আসে, লাইনের ওপর দিয়ে মাথায় ঘটি নিয়ে আসে যখন, সেই দৃশ্যটি নিতাই কবিয়াল ভুলতে পারে না। তার কাছে দুধ দিয়ে যায়, কিন্তু তাদের এই ভালোবাসার ব্যাপারটা ঠাকুরজির শ্বশুরবাড়িতে জানার পরে তার বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যায়। তখন নিতাই কবিয়াল সেই গ্রাম ছেড়ে চলে যায়। তার সঙ্গে একটি ঝুমুর দলের পরিচয় হয়। সেই ঝুমুর দলে সে যোগদান করে এবং ঝুমুর দলের ওস্তাদ হয়। সেই ঝুমুর দলের যে মূল গায়িকা বসন, তার সঙ্গে নিতাইয়ের একটা প্রেমের সম্পর্ক হয়। বসনের একটা রোগ ছিল, সেটা তার টিবি রোগ ছিল। মাঝে মাঝে রক্ত উঠত মুখ দিয়ে। নাটকের শেষ দৃশ্যে বসনের মুখ দিয়ে রক্ত উঠছে, বসন শয্যাশায়ী, খুবই অসুস্থ। নিতাইয়ের কোলে তার মাথা, নিতাই তার শুশ্রূষা করছে। কিন্তু সেই দিনই একটি আসরে তার যাবার কথা, যেখানে যে ভালো গাইবে তাকে সোনার মেডেল দেওয়া হবে। বসন সেটা জানে, তাই বসন বারবার করে বলছে নিতাইকে, তুমি যাও, তুমি ওখানে যাও, তুমি যাও ওখানে, কবিয়াল তুমি ওখানে যাও, তুমি সোনার মেডেল নিয়ে এসো। কিন্তু নিতাই তাকে ভালোবাসে, তাই তাকে ফেলে রেখে যেতে পারছে না এবং চরম যন্ত্রণা পেয়ে বসন শেষমেশ মারা যায়। বসনের শেষকৃত্য সম্পন্ন করে নিতাই যায় সেই আসরে গান গাইতে। বিখ্যাত গান তারাশঙ্করের লেখা, আমি গাইছি, চেষ্টা করছি। এই খেদ মোর মনে ভালোবেসে মিটিল না আশ, কুলালো না এ জীবনে,
জীবন এত ছোট কেনে, জীবনে যা মিটিল না কো মিটিবে কি তাই মরণে, জীবন এত ছোট কেনে, জীবন এত ছোট কেনে, এ ভুবনে ডুবলো যে চাঁদ, এ ভুবনে ডুবলো যে চাঁদ, সে ভুবনে উঠলো কি তা, হেথায় সাঁঝে ঝরলো যে ফুল, কোথায় প্রাতে ফুটলো কি তা, এ ভুবনের কান্না যত হয় কি হাসি, ওই ভুবনে জীবন এত ছোট কেনে, জীবন এত ছোট কেনে। আমার মেজদা আজ আর ইহজগতে নেই, তার স্মৃতির উদ্দেশ্যে আমি এই গানটি নিবেদন করলাম। আবার আমরা রবীন্দ্রনাথে ফিরে যাচ্ছি। রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের মাধ্যমে বহরমপুর ছান্দিকের সঙ্গে আমার পরিচয়, আমার কাজ শুরু। সেই প্রথম কিশলয় সেনগুপ্তের কাছে আমার নাটক শেখা, সেই প্রথম শ্যামল সেনগুপ্তের কাছে আমার গান শেখা। তাদের দুজনকে আমি প্রণাম জানাই। অনেক কিছু শিখেছি কিশলয়দার কাছে, শ্যামলদার কাছে। নাটকের গান কিভাবে গাইতে হয় শ্যামলদাই শিখিয়ে দিয়েছেন হাতে ধরে। আর রবীন্দ্র নাটক তার একটা আলাদা মেজাজ আছে, সেটা আমাকে ধরিয়ে দিয়েছেন কিশলয়দা, আমার অন্যতম নাট্যগুরু কিশলয় সেনগুপ্ত। আমি এই রক্তকরবী নাটক ছান্দিক ছাড়া অনেক জায়গাতেই করেছি। আমার সার্ভিস অ্যাসোসিয়েশনে করেছি এবং আরও অনেক জায়গায় করেছি, কিন্তু সর্বশেষ করেছি আমার বর্তমান নাট্যদল অবশেষেতে 2015 সালে। কিন্তু সেই প্রথম অভিনয়ের স্মৃতি আমাকে এখনও স্মৃতিমেদুর করে, আমি ভুলতে পারি না সেই কথা। আমরা রক্তকরবী প্রসঙ্গে আসি। আপনারা অনেকেই জানেন রক্তকরবী আমার বিচারে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ নাটক। রক্তকরবীতে যক্ষপুরী বলে একটি জায়গা, সেই স্থানেই নাটকটা হচ্ছে। রবীন্দ্রনাথ নিজে বলেছেন এটি সত্যমূলক। রবীন্দ্রনাথ তার যাত্রী উপন্যাস, যাত্রী
গ্রন্থে লিখেছেন যে নারীর ভিতর দিয়ে বিচিত্র প্রাণের রসময় প্রবর্তনা পুরুষের উদ্যমের মধ্যে যদি সঞ্চারিত হতে বাধা পায়, তাহলেই তার মধ্যে যন্ত্রের প্রাধান্য ঘটে এবং সেই যন্ত্রের আঘাতে সে নিজে পীড়িত হয়, অন্যকে পীড়া দেয়। রবীন্দ্রনাথ অন্য এক জায়গায় রক্তকরবী প্রসঙ্গে বলেছেন যে এটি মূলত কর্ষণজীবী এবং আকর্ষণজীবী দ্বন্দ্বের নাটক এবং কর্ষণজীবীর প্রতিভু নন্দিনী আকর্ষণজীবীর প্রতিভু রাজাকে মুক্ত করছে। সেইখানেই এই নাটকের শেষ। এক জায়গায় রবীন্দ্রনাথ খুব মজা করে লিখেছেন যে জেলেরা জাল দিয়ে অনেক সময় এমন একটা মাছ বা জলচর প্রাণী পায় যেটা তাদের পেট ভরায় না, আবার ট্যাঁকও ভরায় না, কিন্তু সে অদ্ভুত জলচর প্রাণীটি একটি কাজ করে, সে জালটি ফুটো করে দিয়ে যায়। তো নন্দিনী হচ্ছে সেই রকম, যে এই রাজার যে জালে আবদ্ধ আছে সে জাল ছিন্ন করে রাজাকে উদ্ধার করবে। এই যক্ষপুরীতে খোদাইকররা আছে, রাজা আছে, সর্দার আছে, পুরাণ বাগিশ আছে, চিকিৎসক আছে, অধ্যাপক আছে। সবাই কেমন যেন একটা শৃঙ্খলের মধ্যে বাঁধা, প্রত্যেকে প্রত্যেককে সন্দেহ করে। সেখানে নন্দিনী এলো, প্রাণের আবেগ নিয়ে আছড়ে পড়ল এই একটা বদ্ধ জলার মধ্যে। সেখানে সবাইকার মধ্যে সে জারিত করতে চাইল প্রেম। তার পূর্বতন প্রেমিক এখন এখানে খোদাইকর, বিশু পাগল। আমরা রক্তকরবীর সেই দৃশ্যে যাব যেখানে বিশু পাগলের কাছে নন্দিনী আসছে। নাটকের সংলাপ নিয়ে আমি গানটি করব। পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এ যে ক্লান্ত রাত্রিটারই ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনের খুশিতে ভাবলুম এখানকার প্রাকারের উপর চড়ে ওদের গানে যোগ দেব। কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই, তুমিই আমার প্রাকার। তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। তোমার মুখে এ কথা শুনে আশ্চর্য লাগে। কেন? যক্ষপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেঁকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে, আমি বুঝতে পারলুম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই ভন্ড গড়ের ভিতর কেবল তোমার আমার মাঝখানটাতেই একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। এলো
আধার ঘিরে পাখি এলো নিড়ে তরি এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পায় না কো। ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। বিশু পাগল, তুমি আমাকে বলছো দুঃখ জাগানিয়া, তুমি আমার সমুদ্রের অগম পারের দূতি। যেদিন এলে যক্ষ পুরীতে, আমার হৃদয়ে লোনা জলের হাওয়ায় সে ধাক্কা দিলে। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে। বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। যে দুঃখটির গান তুমি গাও পাগল, আগে আমি তার খবর পাইনি। কেন? রঞ্জনের কাছে? না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়। বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের মধ্যে দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাফ দেওয়া বাঘের দুই ভুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোলপাড় করে, আমাকে নিয়ে তেমনি সে তোলপাড় করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। একদিন তুমিও তো তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে। যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলুম না। তারপর কতকাল তোমার খোঁজ পাইনি। কোথায় তুমি গেলে বলো তো? আমার তরি ছিল চেনা কুলে, বাঁধন যে তার গেল খুলে। তরি ছিল চেনা কুলে, বাঁধন যে তার গেল খুলে। তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন চেনা
চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পারাবারে ও চাঁদ। আমার ছিল বদলির চাকরি, সেই সুবাদে কোচবিহার গিয়েছিলাম। সেখানে গিয়ে একটি নাট্য দলের সঙ্গে যুক্ত হই, থিয়েটার ইউনিট, কোচবিহার থিয়েটার ইউনিট। এখন রেজিস্ট্রেশনের কারণে থিয়েটার ইউনিটের নতুন নামকরণ হয়েছে কোচবিহার থিয়েটার গ্রুপ। 1976 সালে আমি কোচবিহার গিয়েছিলাম, আর 1978 সালে আমি বদলি হয়ে আবার চলে আসি। কিন্তু তারপরেও বেশ কয়েক বছর আমাকে কোচবিহার থিয়েটার ইউনিটের জন্য যেতে হয়েছিল নাটক তুলতে। ইতিমধ্যে 1980 সালে আমি বহরমপুর ছান্দিকে সঙ্গে যুক্ত হয়েছি। ছান্দিকে যুক্ত হয়ে আমি অনেক গুণী মানুষের সংস্পর্শে এসেছিলাম, কিশলয়দা, শ্যামলদা, শক্তিদা, শক্তিনাথ ভট্টাচার্য, আরও অনেক মানুষ ছিলেন। কিন্তু যার কথা আমি বলতে পারবো না, তিনি আমার দাদা, আমার নাট্য অভিভাবক, আমার প্রাণের বন্ধু শক্তিদা। গত বছর তাকে হারিয়েছি আমরা। শুধু আমি কেন, তার পরিবার, ছান্দিক এবং বহরমপুরের সমস্ত নাট্যদল শক্তিদাকে হারিয়েছে। তিনি ছিলেন নাট্যকার, পরিচালক, অভিনেতা। তার অনেক নাটক ছান্দিক অভিনয় করেছে, বহরমপুরের অন্য দলেরাও করেছে, সেই সঙ্গে থিয়েটার ইউনিটও করেছে। আমার মনে পড়ছে অন্তত দুটি নাটক, ঠিক ঠিক বাবা এবং মহামারীর চর। এই দুটি নাটক আমি শক্তিদার কাছ থেকে নিয়ে গিয়েছিলাম পাণ্ডুলিপি আকারে, আমাকে ভালোবেসে দিয়েছিলেন থিয়েটার ইউনিটের জন্যে। আজ এই মহামারীর জটিল পরিস্থিতির মধ্যে এই নাটকটির কথা মনে পড়ছে, মহামারীর চর, শক্তিদার লেখা। এই নাটকের শুরুতে একটি গান ছিল, সেই গানটি শক্তিদার লেখা। তো শ্যামলদার কাছে গেলাম, শ্যামলদা গানে সুর করে দিলেন। তখন আমার টেপ রেকর্ডার ছিল না, 80-র দশকের কথা বলছি। আমি সেই সুর ভাঁজতে ভাঁজতে কোচবিহারে গিয়ে একটি মাইকের দোকানে, মনে পড়ছে সম্ভবত মাইক সাপ্লাই কর্পোরেশন, সেখানে ওই দোকানে বসে গানটি রেকর্ড করেছিলাম যাতে ভুলে না যাই। সেই গানটি এখনও বাঁচিয়ে রেখেছেন আমার স্নেহের ভাই বাবু, নাইয়া বাবু। বাবু বিভিন্ন অনুষ্ঠানে লোকগান করে, এই গানটিও করে। বাবুর কাছ থেকে এই গানটি আমি পেয়েছি, তাই বাবুর কাছে আমি কৃতজ্ঞ। আর কৃতজ্ঞ থিয়েটার ইউনিটের কাছে। থিয়েটার ইউনিটের সবাইকে আমার ভালোবাসা জানাই, কারণ থিয়েটার ইউনিটই একমাত্র এই নাটকটি প্রযোজনা করেছেন। মহামারীর চর একটি নদীর চর। মহামারীর কারণে সেই চরের সমস্ত মানুষ নিঃশেষ হয়ে যায় বা সেখান থেকে চলে আসে। পরবর্তীকালে প্রকৃতির নিয়মে আবার মানুষ ঘর বাঁধে, বসতি গড়ে ওঠে,
মানুষে মানুষে আবার ভেদাভেদ সৃষ্টি হয়, আবার নারী নির্যাতন শুরু হয়, আবার মানুষ জোট বাঁধে, সংগ্রাম করে। এইভাবেই নাটকের গঠন করছে। আমি সেই গানটি গাইছি। এই গানটি আমি শক্তিদার স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করছি। বুক ভরা মান ছিল আর ক্ষেত ভরা ধান, সুখের বৈঠা বাইতাম রে ভাই, সারাদিন মান ভাই রে, সারাদিন মান। সভ্য হইলাম কেরমে কেরমে, আনন্দ ঘুচিল সভ্য হইলাম কেরমে কেরমে, আনন্দ ঘুচিল পরাণবাসীর মিঠা সুরে, কি দুঃখ জাগিল ভাইরে, কি দুঃখ জাগিল। বুক ভরা মান ছিল আর ক্ষেত ভরা ধান, সুখের বৈঠা বাইতাম রে ভাই, সারাদিন মান ভাই রে, সারাদিন মান। ও মাঝি রে, তোর বৈঠা কেনে টালমাটালে, ফিরতে না রে ঘরে। ও মাঝি রে, তোর বৈঠা কেনে টালমাটালে, ফিরতে না রে ঘরে। চোখ ছায়া দেখ ভিড়ছে তোরি, চোখ ছায়া দেখ ভিড়ছে তোরি, মহামারীর চর ভাই রে, মহামারীর চর। বুক ভরা মান ছিল আর ক্ষেত ভরা ধান, সুখের বৈঠা বাইতাম রে ভাই, সারাদিন মান ভাই রে, সারাদিন মান। আবার আমরা দ্বিজেন্দ্রলালেই ফিরে আসি। দ্বিজেন্দ্রলাল এমন একজন নাট্যকার ছিলেন, তখন সেই সময় তার নাটক তো জনপ্রিয় ছিলই, বিশেষ করে ব্যবসায়িক থিয়েটারে তিনি খুবই
আদরণীয় একজন নাট্যকার ছিলেন। 1909 সালে তাঁর লেখা শাহজাহান নাটক আমার বিচারে তার 5টি ঐতিহাসিক নাটকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক শাহজাহান। এই শাহজাহান এমন একটি নাটক যা আজও এই একবিংশ শতাব্দীতে আজও আমাদের নাট্যদলগুলো করছে বিভিন্ন জায়গায়, শুধু ভারতবর্ষেই নয়, ভারতবর্ষের বাইরেও এ নাটক হচ্ছে। আমরা সেই শাহজাহান নাটকের একটি গান করব। তার আগে শাহজাহান সম্পর্কে দুটো কথা বলে নিই। শাহজাহানের রাজত্বকালের শেষ লগ্নে তার সিংহাসনের উত্তরাধিকার নিয়ে তার ছেলেদের মধ্যে যে ষড়যন্ত্র, যে বিবাদ, যে সংঘাত সৃষ্টি হয়েছিল এবং শেষমেশ ঔরঙ্গজেব সেই সিংহাসনের উত্তরাধিকারী হলেন, এইখানেই নাটক। সারা নাটক জুড়ে শুধু সংঘাত, সন্দেহ এবং প্রতিহিংসা এবং ওই সিংহাসনের উত্তরাধিকারের চেষ্টা। আমরা এমন একটি দৃশ্যের কথা বলবো যে দৃশ্যের মধ্যে একটি গান আছে, সেই গানটিকে আশ্রয় করে একটি ষড়যন্ত্র হচ্ছে। তার আগে বলি, নাটক শুরু হচ্ছে যেখানে, সেখানে দেখা যাচ্ছে যে শাহজাহানের এক ছেলে সুজা, সে বাংলাদেশে বিদ্রোহ ঘোষণা করেছে। আরেক ছেলে মোরাদ গুর্জরে নিজেই স্বঘোষিত সম্রাট ঘোষণা করেছে এবং তার সঙ্গে দাক্ষিণাত্য থেকে এসে যোগ দিয়েছে আওরঙ্গজেব। তো এই যে বিদ্রোহ হয়েছে, তারা দিল্লির দিকে আসছে শুনে শাহজাহান খুবই চিন্তিত, কিন্তু পুত্র স্নেহে তিনি অন্ধ, তাই তিনি দারাকে পাঠাচ্ছেন তার বড় ছেলে এই বিদ্রোহ দমন করার জন্যে। দারা সৈন্য সামন্ত নিয়ে সেখানে গিয়ে বিদ্রোহ দমন করতে গিয়েছিল নর্মদা তীরে। সেই যুদ্ধে ঔরঙ্গজেবের কূট কৌশলে দারার সৈন্যদলকে ঔরঙ্গজেব হাত করে নেয়, যার ফলে দারা পরাজিত হয় এবং সেখান থেকে পালিয়ে যায়। মুরাদ এবং ঔরঙ্গজেব সেই যুদ্ধে জয়ী হয়। আমরা দেখব যে মুরাদ এখন সেই যুদ্ধ জয়ের আনন্দে মশগুল। তার বয়স্য বিদূষক তাকে সঙ্গে নিয়ে, দিলদারকে সঙ্গে নিয়ে সে আলাপ করছে। এমন সময় ঔরঙ্গজেব সেখানে আসছে কয়েকজন সুন্দরী নর্তকীকে নিয়ে এবং কয়েক বোতল সুরা নিয়ে আসছে। এখানেই ষড়যন্ত্রের সূত্রপাত। এই যে ভাই, তুমি এসেছো, সঙ্গে এই বিদূষকটিকেও নিয়ে এসেছো দেখছি। হ্যাঁ দাদা, আমাদের সময় বয়স্য চাই, নর্তকীও চাই বই কি। তা দেখো, গতকাল কয়েকজন অসামান্য সুন্দরী নর্তকী আমার কাছে এসে উপস্থিত হয়েছে। তা তুমি তো জানো আমি ও রসে বঞ্চিত, আমি তো মক্কায় চলে যাব। তা ভাবলাম তোমার মনোরঞ্জনের জন্যে ওরা কাজে লাগতে পারে, আর সঙ্গে কয়েক বোতল সুরা এনেছি ওই গোয়ার ফিরিঙ্গিদের কাছ থেকে। দেখো তো এটা কেমন, কই দেখি। তোফা, এই গোয়ার ফিরিঙ্গিরা মদটা ভালোই তৈরি করে, বুঝলে দিলদার। কি দাদা, তুমি একটু খাবে নাকি? না, তুমি তো জানো আমি সুরা স্পর্শ করি না, কোরআনের নিষেধ। তবে তোমার এই
বিদূষকটিকে আমার বেশ ভালো লেগেছে, ওকে আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, আমি তার থেকে অনেক ভালো সংসর্গ পেয়েছি। নাচো নাচো, গাও, নাচো। আজই এসেছি বধূ হে, নিয়ে এই হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সবদান। আজি এসেছি বধূ হে, নিয়ে এই হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সবদান। আজি তোমার চরণ তলে রাখিয়ে কুসুম ভার, এহার তোমার গলে দিই বধূ উপহার। তোমার চরণ তলে রাখিয়ে কুসুম ভার, এহার তোমার গলে দিই বধূ উপহার। সুধার আধারে ভরি তোমার অধরে ধরি, করো বধূ করো তাই পান। আজি হৃদয়ের সব আশা সব সুখ ভালোবাসা তোমাতে হোক অবসান। আজি এসেছি বধূ হে, ওই ভেসে আসে কুসুমিত উপবন সৌরভ, ভেসে আসে উচ্ছল জলদল কলরব, ভেসে আসে রাশি রাশি জ্যোৎস্নার মৃদু হাসি, ভেসে আসে পাপিয়ার তান। আজি এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো, সে মরণ স্বর্গ সমান। আজি এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো, সে মরণ স্বর্গ সমান। আজি তোমার চরণ তলে লুটায়ে পড়িতে চাই, তোমার জীবন তলে ডুবিয়া মরিতে চাই। তোমার চরণ তলে লুটায়ে পড়িতে চাই, তোমার জীবন তলে ডুবিয়া মরিতে চাই। তোমার নয়ন তলে শয়ন লোভিব বলে আসিয়াছি তোমারই নিধান। আজি সব ভাষা সব বাক নীরব হইয়া যাক, প্রাণে শুধু মিশে থাক প্রাণ। আজি এসেছি বধূ হে, নিয়ে এই হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সবদান। বাঁধো দাদা, তুমি বিশ্বাসঘাতক। নিয়ে যাও, যদি বাধা দেয় বধ করতে দ্বিধা করবে না। ওকে আগ্রায় নিয়ে যাও, সেখানে আমার পুত্র সুলতান শায়েস্তা খাঁর জিম্মায় রাখবে। যাও, নিয়ে যাও। দাদা, আমি দেখে নেবো তোমায়, আমি তোমাকে দেখে নেব, নিয়ে যাও। আমরা আবার রবীন্দ্রনাথই ফিরে আসছি। বারবার আমাদের রবীন্দ্রনাথই ফিরতে হয়, কারণ বাঙালির রবীন্দ্রনাথই আশ্রয়। রবীন্দ্রনাথ তার একটি নাটক ছাড়া, আমার মনে হয় ডাকঘর ছাড়া সব নাটকেই অল্প বিস্তর গান রেখেছেন। যদিও ডাকঘরকে কেউ কেউ বলেন, কবি শঙ্খ ঘোষও বলেছেন যে সমগ্র নাটকটাই একটা গান। তাই আমরা সাহস করে বলতে পারি যে তার সব নাটকেই গান আছে। কোনো নাটকে গানের আধিক্যও আছে। ওনার আশ্রমিকদের জন্যে, শান্তিনিকেতনের আশ্রমিকদের জন্যে উনি যে নাটকগুলি লিখেছিলেন, মূলত শারদোৎসব থেকে ফাল্গুনী পর্যন্ত ঋতুর নাটক, এবং সব কটি নাটকেই অনেক গান আছে, প্রচুর গান। আমার সৌভাগ্য হয়েছিল এই ফাল্গুনী নাটকটি ছান্দিকে করার, এবং কিশলয়দার শিক্ষায় শ্যামলদার কাছে গান শিখে এই নাটকটিতে আমি অংশগ্রহণ করেছিলাম দাদা ঠাকুরের ভূমিকায়। পরবর্তী ক্ষেত্রে আমাদের চন্দননগর অবশেষেতেও এই ফাল্গুনীর প্রকাশের শতবর্ষ উপলক্ষে আমরা এই নাট্য প্রযোজনা করেছিলাম। ফাল্গুনী আপনারা সবাই জানেন একটি ঋতুর নাটক, বসন্ত।
তো নাটকে, এই নাটকের একটি প্রস্তাবনা অংশ আছে, সেখানে রাজা কবিশেখরকে বলছে যে আচ্ছা কবিশেখর, তোমার নাটকে গান আছে? কবিশেখর বলছে হ্যাঁ মহারাজ, গানের চাবি দিয়েই তো এই নাটকের এক একটা অঙ্কের দরজা খোলা হবে। সত্যি প্রত্যেকটি অঙ্ক গানের সূত্রে বাঁধা, এবং রবীন্দ্রনাথ গানের মানুষ ছিলেন, গান তো তিনি রাখবেনই তার নাটকে। ফাল্গুনীর অনেক গান তিনি লিখেছেন সুরুলে, ট্রেন যাত্রার সময় সুরুলে থেকেই নাটকটা লিখেছেন। আমরা সেইখানে যাচ্ছি যেখানে বসন্তের যৌবনের দল বেরিয়েছে সন্ধান করতে সেই বুড়োটাকে। তাকে খুঁজবে বলে পথে তাদের সঙ্গে কোটাল ও ঘাটের মাঝির দেখা হচ্ছে। কোটাল বলছে, ওহে বাপু, তোমরা ভালো কাজ করছো না। এরা বলছে হ্যাঁ, আমরা ভালো কাজ করছি না, কি করব, অভ্যেস নেই যে। এই রে, ধরা পড়ে গেছি রে, আমরা ভালো কাজ করছি নে, যেহেতু আমরা ভালো মানুষ নই। কোটাল বলছে এ কি ঠাট্টা পেয়েছো, এতে বিপদ আছে। ওরা বলছে বিপদ? সেইটাই তো ঠাট্টা। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে। পুঁথির কথা কইনে মোরা, পুঁথির কথা কইনে মোরা, পুঁথির কথা কইনে মোরা, উল্টো কথা কই। গুণের মধ্যে ওই ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। ওহে, তোমরা যে কোন সর্দারের কথা বলছিলে, সে গেল কোথায়? সে থাকলে না হয় তোমাদের একটু সামলাতে পারত। সে থাকে না, পাছে সামলাতে হয়। সে আমাদের পথে বের করে দিয়ে নিজে সরে দাঁড়ায়। এ তার কেমনতর সর্দারি। সর্দারি করে না বলেই তো তাকে সর্দার করেছি। বাহ, দিব্যি সহজ কাজটি তো সে পেয়েছে। না ভাই, সর্দারি করা সহজ, সর্দার হওয়া সহজ নয়। জন্ম মোদের ত্রোহ স্পর্শে সকল অনাথ সৃষ্টি, জন্ম মোদের ত্রোহ স্পর্শে সকল অনাথ সৃষ্টি। ছুটি নিলেন বৃহস্পতি, ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি। অযাত্রাতে নৌকো ভাষা, রাখিনে ভাই ফলের আশা। অযাত্রাতে নৌকো ভাষা, রাখিনে ভাই ফলের আশা। আমাদের আর নাই যে গতি, আমাদের আর নাই যে গতি, আমাদের আর নাই যে গতি, ভেসেই চলা বই। গুণের মধ্যে ওই ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই, ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। ছান্দিক শুধু যে রবীন্দ্রনাথের নাটকই করেছেন তা নয়, রবীন্দ্রনাথের বাইরে অনেক উল্লেখযোগ্য প্রযোজনা করেছে। বিশেষ করে বলতেই হয় শক্তিদার লেখা সক্রেতিস নাটক। শক্তিদার এমন অনেক নাটকই করেছে, কিন্তু সক্রেতিস
একটি উচ্চাঙ্গের, একটি ক্লাসিক্যাল নাটক। এছাড়া ছান্দিকের একটি বিশিষ্ট প্রযোজনা গোর্কির মা উপন্যাস অবলম্বনে বার্টল ব্রেস্টের নাটক মা। এই নাটকে অনেকগুলি গান ছিল, ব্রেস্ট সেগুলো রেখেছিলেন তার নাটকে। সেই গানগুলি অনুবাদ করেছিলেন কবি শঙ্খ ঘোষ এবং সুর দিয়েছিলেন আমাদের শ্যামল সেনগুপ্ত, শ্যামলদা। গোর্কির মা উপন্যাস নিয়ে বলার কিছু নেই, পৃথিবী বিখ্যাত একটি উপন্যাস, আপনারা জানেন। মেহনতি মানুষের, সংগ্রামী মানুষের এটি একটি অবলম্বন। এটি একটি বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ, একটি আদর্শের আঁতুর ঘর। এই নাটকের মূল চরিত্র পেলাগিয়া ভ্লাসোভা অর্থাৎ মা। তিনি একজন শ্রমিকের স্ত্রী, একজন শ্রমিকের মা, নিরক্ষর। সেই মা কি করে ধীরে ধীরে সেই সংগ্রামের মধ্যে সেই শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়লেন এবং শেষমেশ সেই আন্দোলনের পতাকা নিজের কাঁধে তুলে নিলেন, নেতৃত্বে চলে এলেন, সেটাই নাটক। সমগ্র নাটকটি যেন একটি বিপ্লবের লাল মশাল। পেলাগিয়া ভ্লাসোভের ছেলে পাভেল ভ্লাসোভ ছোটবেলা থেকেই সে পড়াশোনা করে এবং শ্রমিক আন্দোলনকে সমর্থন করে। সে আস্তে আস্তে বড় হয়ে নিজেও শ্রমিক হলো এবং এই আন্দোলনে যুক্ত হয়ে পড়ল। পুলিশের নজরে এলো, পুলিশের অত্যাচারে সে আত্মগোপন করল, কিন্তু আন্দোলন থেকে সরে গেল না। একবার ধরা পড়ে সাইবেরিয়ায় পাঠানো হলো তাকে। সাইবেরিয়া থেকে ফিরে এসে শেষমেশ মায়ের সঙ্গে দেখা করেছিলেন। তারপর একদিন হঠাৎ সেই খবর এলো পাভেল ভ্লাসোভকে গুলি করে মারা হয়েছে। মঞ্চে আমরা কজন পাভেলের বন্ধু আর দৃঢ় প্রতিজ্ঞ পেলাগিয়া ভ্লাসোভা, একজন মা, আমরা গান ধরলাম। গুলিতে মরেছে ভ্লাসোভা তোমার ছেলে, ওরই মতো সব মানুষের হাতে গড়া, দেয়ালে ঠেকিয়ে গুলিতে মেরেছে ওকে, ওরই মতো সব মানুষের গড়া বুলে উঠেছিল ওর বুকে। গুলিতে মরেছে ভ্লাসোভা তোমার ছেলে, ওরা ফিরে গেছে অন্য কোথাও, পালিয়ে গিয়েছে অন্য কোথাও, তবু ওর স্থির চোখে বেঁচে ছিল ওরা নিজস্ব কীর্তিতে। এমন কি যারা গুলি ছুঁড়েছিল তারাও ওর চেয়ে খুব ভিন্ন তো নয় আরো, অসম্ভব না ওদেরও শেখানো। বন্ধুরি হাতে বানানো শিকলে, বন্ধুরি হাতে পরানো শিকলে, বন্ধুরি হাতে বানানো শিকলে, বন্ধুরি হাতে পরানো শিকলে, যেতে যেতে তবু চোখে পড়ে যায় ও, কত ঘন হয়ে বেড়ে ওঠে কারখানা চুল্লিতে চুল্লিতে। তাছাড়া তখন ভোর টেনে বার করে নেবার যোগ্য সময়, তখনও শূন্য কারখানা তবু ভরা লাগে ওর চোখে, তখনও শূন্য কারখানা তবু ভরা লাগে ওর চোখে। যেন শত লোক যোগায় মদত, বাড়ে আরো বাড়ে লোক,
বাড়ে আরো বাড়ে লোক, বাড়ে আরো বাড়ে লোক। এই গানটির জন্য আমি চন্দন মজুমদারের কাছে কৃতজ্ঞ। ছান্দিকের কাছে আমি কৃতজ্ঞতা জানাবো না, কারণ ছান্দিক আমার প্রাণে, আমার মনে। সেই 1980 সাল থেকে আমি এখনো ছান্দিকের সঙ্গে যুক্ত আছি। আমরা আবার রবীন্দ্রনাথেই ফিরে যাই। ছান্দিকে আমি অনেক রবীন্দ্র নাটক করেছি। অচলায়তন, রক্তকরবী, ফাল্গুনীর কথা শুনলেন। এছাড়াও আমি মুক্তধারা করেছি, ছান্দিকে তপতি করেছি, ছান্দিকে রথের রশি করেছি, শেষ কথা করেছি, শক্তিদার পরিচালনায় রাজা করেছি, আরেকটি নাটক করেছি, নামটা ভুলে যাচ্ছি। যাই হোক, এখন যে নাটকের গান করব সেটি রবীন্দ্রনাথের একটি বিখ্যাত নাটক, রবীন্দ্রনাথের প্রথম দিককার নাটক বিসর্জন। আপনারা সবাই জানেন বিসর্জনের কথা। ছোটবেলা থেকে আমরা বিসর্জনের কথাই শুনে আসি, বইতে পড়েছি, নাটক করেছি, অন্যের নাটক দেখেছি, এবং আজও বিসর্জনের যে মূল ভাবনা, সেই যে হিংসা, সেই হিংসার বলি কিন্তু এখনও বন্ধ হয়নি। এখনও আমাদের মধ্যে মারামারি, হানাহানি, বলির রক্তে ভেসে যাচ্ছে আমাদের মন্দির তট। নাটকের সূত্র একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। ত্রিপুরার রাজা গোবিন্দমাণিক্য ত্রিপুরেশ্বরী মন্দিরে বলি বন্ধ করে দিয়েছেন। সেই শুনে রাজপুরোহিত রঘুপতি খুবই অসন্তুষ্ট এবং যেন তেন প্রকারেণ তিনি বলি দেবেনি, এই তার পণ। মহারানীকে বুঝিয়েছেন যে বলি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু মহারানীর সেই স্বাদ মেটেনি। সেখানেও গোবিন্দমাণিক্য বন্ধ করে দিয়েছেন। যখন সব দিক বন্ধ হয়ে যাচ্ছে, তখন নক্ষত্র রায় গোবিন্দমাণিক্যের ভাইকে, রঘুপতি, তাকে বলে যে দেবী রুষ্ট হয়েছেন, তার রাজ রক্ত চাই। তুমি যদি গোবিন্দমাণিক্যের রক্ত না আনতে পারো, তোমার দেহে রাজ রক্ত বইছে, তাহলে তোমার শোণিত নেবেন দেবী। কাজী তুমি রাজ রক্ত নিয়ে এসো। একথা শুনে জয় সিংহ সেই মন্দিরে আশ্রিত এবং রঘুপতির পালিত পুত্র সম, সে আশ্চর্য হয়ে যায়। তার জীবনের সমস্ত প্রশ্ন এসে হাজির হয়। রাজরক্ত চাইছেন দেবী, সত্য মিথ্যা এবং এই সত্য মিথ্যা ও হিংসা, এই দোলাচলে সে ভুগতে থাকে। তার গুরু রঘুপতি তাকে বোঝায়, পৃথিবীতে, এই জগতে ক্ষণে ক্ষণে জীবের মৃত্যু হচ্ছে, মৃত্যু অবশ্যম্ভাবী, কাজেই মৃত্যু হবেই। হত্যা পাপ নয়, ভ্রাতৃহত্যা পাপ নয়, রাজহত্যা পাপ নয়, একথা তাকে বোঝায়। সে চিন্তামগ্ন। আমরা যাচ্ছি সেই দৃশ্যে যেখানে জয়সিংহ চিন্তামগ্ন এবং কিছু মানুষ যাচ্ছে নিশিপুরের মেলায়, এবং জয়সিংহ পরে দেখতে পায় সত্যের প্রতীক অপর্ণাকে। দূর হোক চিন্তা জাল, দ্বিধা দূর হোক, চিন্তার নরক চেয়ে কার্য ভালো, যত ক্রূর যতই কঠোর হোক না,
কার্যের তো শেষ আছে, চিন্তার সীমানা নাই কোথা, ধরে সে সহস্র মূর্তি পলকে পলকে বাষ্পের মতন। চারিদিকে যতই সে পথ খুঁজে মরে, পথ তত লুপ্ত হয়ে যায়। এক ভালো অনেকের চেয়ে তুমি সত্য গুরুদেব, তোমারই আদেশ সত্য, সত্য পথ তোমারই ইঙ্গিত মুখে। হত্যা পাপ নহে, নহে পাপ রাজ হত্যা, ভ্রাতৃ হত্যা পাপ নহে, সেই সত্য, সেই সত্য। হত্যা পাপ নহে, পাপ পুণ্য নাই, সেই সত্য, সেই সত্য। থাক চিন্তা, থাক আত্মদাহ, থাক বিচার বিবেক। কোথা যাও ভাই সব? মেলা আছে বুঝি নিশিপুরে, কুকিরমণীর নৃত্য হবে, আমিও যেতেছি। এ ধরায় কত সুখ আছে, নিশ্চিন্ত আনন্দ সুখে নৃত্য করে নারী দল। মধুর অঙ্গের রঙ্গভঙ্গ উচ্ছ্বসিয়া উঠে চারিদিকে তটপ্লাবিত তরঙ্গিনী সম। নিশ্চিন্ত আনন্দে সবে ধায় চারিদিক হতে, উঠে গীত গান বহে হাস্য পরিহাস। ধরণীর শোভা উজ্জ্বল মূরতি ধরে, আমিও চলিনু। আমারে কে নিবি ভাই, সপিতে চাই আপনারে, আমারে, আমারে কে নিবি ভাই, সপিতে চাই আপনারে, আমারে, আমার এই মন গলিয়ে, আমার এই মন গলিয়ে, কাজ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে যারে, আমারে, আমারে কে নিবি ভাই, সপিতে চাই আপনারে, আমারে। তোরা কোন রূপের হাটে চলেছিস ভবের বাটে, পিছিয়ে আছি আমি আপন ভারে। তোদের ওই হাসি খুশি, তোদের ওই হাসি খুশি দিবানিশি দেখে মন কেমন করে, আমারে, আমারে কে নিবি ভাই, সপিতে চাই আপনারে, আমারে। আমার এই বাধা টুটে নিয়ে যা লুটে পুটে, পড়ে থাক মনের বোঝা ঘরের দ্বারে। যেমন ওই বন্যা এসে, যেমন ওই বন্যা এসে এক নিমেষে ভাষায় এনে যায় পারাবারে, আমারে, আমারে কে নিবি ভাই, সপিতে চাই। ওকে ও অপর্ণা দূরে দাঁড়াইয়া কেন, শুনিতেছ অবাক হইয়া? জয় সিংহ গান গাহে, সব মিথ্যা বৃহৎ বঞ্চনা। তাই হাসিতেছি, তাই গাহিতেছি গান। ওই দেখো পথ দিয়ে তাই চলিতেছে লোক নির্ভাবনা। তাই ছোট কথা নিয়ে এতই কৌতুক হাসি, এত কুতূহল। তাই এত যত্ন ভরে সেজেছে যুবতী। সত্য যদি হতো, তবে হতো কি এমন সহজে আনন্দ এত বহিত কি হেথা। বিসর্জন রবীন্দ্রনাথের অন্যতম প্রিয়তম নাটক, এবং সেই নাটকের জয় সিংহ চরিত্র আমার খুব প্রিয়। আমরা একটু অন্যদিকে আসি। এই বিসর্জন নাটকটি দিয়েই আমাদের সার্ভিস অ্যাসোসিয়েশনের আমাদের কালচারাল যে ফোরাম সেটা তৈরি হয়েছিল, সাংস্কৃতিক শাখা তৈরি হয়েছিল এই বিসর্জন নাটকের মাধ্যমে। এবং ছান্দিকের বাইরে
এইটি আমার প্রথম রবীন্দ্র নাটক। এরপর যে নাটকে আসবো সেটি একটি বিখ্যাত নাটক, নবনাট্য আন্দোলনের একটি মাইলস্টোন নাটক, টিনের তলোয়ার। উৎপল দত্তের টিনের তলোয়ার এই নাটকটিও আমার সার্ভিস অ্যাসোসিয়েশনে আমি করেছিলাম। আমার সৌভাগ্য হয়েছিল এই নাটকে প্রতিভাময়ী অভিনেত্রী মায়া ঘোষের সঙ্গে অভিনয় করার, এবং মায়াদিকে প্রণাম জানাই। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, সেটি আমার জীবনের বড় প্রাপ্তি। টিনের তলোয়ার একটি যুগান্তকারী নাটক। যখন আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে ঊনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন স্বাধীনতা আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে বাংলার নাটমঞ্চগুলোতে, তখন অনেক নাট্যকার এই স্বাধীনতার জন্যে নাটক লিখছিলেন এবং ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে নাটক লিখছিলেন। সেই জন্য ব্রিটিশ সরকার একটি আইন জারি করেন, নাট্য নিয়ন্ত্রণ আইন জারি করেন। সেই নাট্য নিয়ন্ত্রণ আইনের শতবর্ষে এই আইনের বিরোধিতা করে উৎপল দত্ত এই নাটকটি লেখেন, টিনের তলোয়ার। টিনের তলোয়ার শোষণের বিরুদ্ধে একটি শানিত তরবার। নাটকে আমরা দেখতে পাই যে দৃশ্য শুরু হচ্ছে যেখানে এই গানটি আছে, সেখানে গ্রেট বেঙ্গল অপেরার একটি ঘর, সেই ঘরের মধ্যে বাংলার গ্যারিক, তিনি নিজেকে বলেন ক্যাপ্টেন বাবু, অর্থাৎ বেণীমাধব চাটুর্যে এই দলের ডিরেক্টর, তিনি ঘুমোচ্ছেন এবং কেউ হয়তো পাঠ মুখস্থ করছে, কেউ সেলাই করছে, কেউ বা খবরের কাগজ পড়তে পড়তে তার উপরেই শুয়ে ঘুমিয়ে পড়েছে, আবার তার ঘুম ভাঙিয়ে তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হচ্ছে। এমতাবস্থায় দেখা যায় যে একজন বাবু বসে আছেন, নব্য বাবু কালচারের এক বাবু, তার নাম প্রিয়নাথ মল্লিক, তিনি বসে আছেন। তিনি গত 6 দিন ধরে এখানে আসছেন। তার একটি নাটক পলাশির যুদ্ধ তিনি এই দলকে দিয়েছিলেন করার জন্য, এবং সেই নাটকের ব্যাপারে এনারা কি সিদ্ধান্ত নিলেন সেটা জানার জন্যে তিনি আসছেন, আজও এসেছেন, কিন্তু রোজই এরা তার নাম ভুলে যায়। ইতিমধ্যে গত রাত্রে অত্যধিক আকণ্ঠ মদ্যপান করে বেণীমাধব চাটুর্যে সারা রাত ধরে নটবরকে নিয়ে পোস্টার সাঁটিয়ে এসে ঘুমোচ্ছেন, কিন্তু ভোরের দিকে তিনি একজন ছোট আলুর ব্যাপারী যে মাথায় করে ঝুড়ি নিয়ে আলু বিক্রি করে, সেই ময়নাকে বলেছেন যে ঘরে দেখা করতে। ময়না এসেছে সকালবেলা, ভীষণ দর্শনা ময়না, রুক্ষ চুল, এলোথেলো ময়লা কাপড়। এখানে সবাই তাকে তিরস্কার করছে, কিন্তু তার চিৎকার চেঁচামেচিতে সেই বেণীমাধব চাটুর্যের ঘুম ভাঙানো হয় এবং অনেক বাগবিতণ্ডার পরে ময়নাকে তিনি চিনতে পারেন এবং তাকে পরিষ্কার করার জন্য পিয়ারাকে বলেন, ওকে নিয়ে যা, ভালো করে সাবান দিয়ে ঘষবি, পরিষ্কার করে নিয়ে আয়। সে ময়না এদের পালিয়ে যাওয়া নায়িকার ভূমিকায় অভিনয় করবে, ময়ূর বাহনের নায়িকা। যাই হোক, পাড়ার লোকেরা ঢিল ছুঁড়েছিল, অনেক কিছু হয়েছিল। তো এই সমস্ত মিটে যাওয়ার পরে সবাইকে মুড়ি দেওয়া হয়েছে, মুড়ি খাচ্ছে সবাই। হঠাৎ প্রিয়নাথ মল্লিক আবিষ্কার করে যে তার মুড়ির ঠোঁয়াটা তার নাটকের যে স্ক্রিপ্ট দিয়েছিল পলাশির যুদ্ধের একটি পাতা। সে তো আঁতকে ওঠে, চিৎকার করে ওঠে এবং শোরগোল পড়ে যায় যে আমার নাটকের পাতা দিয়ে মুড়ির ঠোঁয়া বানানো হয়েছে। আপনারা অনেক গাল টাল দেয়। যাই হোক, তাকে শান্ত করার জন্যে ওই তেল লাগানো কিছু পাতা জোগাড় করে তাকে দেওয়া হয়। সে রেগে সেগুলো ছুঁড়ে ফেলে দেয়। এই দৃশ্যে আমরা যাচ্ছি। প্রিয়নাথ মল্লিক
বলছে, ভেবেছিলাম রিফরমেশনের আলোকেই আপনাদের টেনে আনব, ভেবেছিলাম ভারতের স্বাধীনতার মন্ত্রে দীক্ষা দেব এবং আমিই পারব। মাইকেল চলে গেছেন, দীনবন্ধু গত হয়েছেন। বেণীমাধব বলছে, কালিদাসও আর নেই, আমি ছাড়া কেউ নেই। কিন্তু যারা আলো দেখতে চায় না তাদের আলো দেখাবো কি করে? অন্ধকারের জীবেরা আলো সইতে পারবে কেন? বেণীমাধব বলছে, দেখো ছোকরা, অনেকক্ষণ থেকে তোমার ওই দাঁদুড়ে পোনা দেখছি। সব শালা বার ফটকা বাবুর দল মদ খেয়ে রিফরমেশন করতে আসে। বসুন্ধরা বলছে, কি করছো বাবু? আমরা বেচারির নাটকটা সবাই মিলে নষ্ট করলাম, আর ওকে টুইয়ে দিচ্ছ? না না না, ওর ব্যাপারটা দেখছো। বলছি নাটকটা নাস্তাকুট থেকে এনে দিচ্ছি, তা নেবে না? টাসল দেওয়া টুপি, পাইনাপেলের চাপকান টুপি, সিল্কের রুমাল, গলায় চুলের গাঁটছেন, নাসির বাড়ি অন্নল সেন, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে শোন, আর সেনেদের বাড়ি বসবার আড্ডা। এদের হাড়ে হাড়ে চিনি আমি। পকেট ভর্তি টাকা, অথচ গরিবের জন্য প্রাণ কাঁদে। বাম্ব সবাই গিয়ে মদ খান আর বক্তিমাই করেন। কটা গরিবকে চেনো বাপু? হ্যাঁ, কটা গরিবকে চেনো যে কথায় কথায় ইঞ্জিরি ঝাড়ো? এই ধত্ত সাচ্চা বলি আমরা বলি, ভয় করি না তাই। সাচ্চা বলি আমরা বলি, ভয় করি না তাই। বলবো দুটো নয় কো ঝুটো, বলবো দুটো নয় কো ঝুটো, রাগ করো না ভাই। কুলের বধূ ঘরের কোণে বসে থাকে ঘোমটা টেনে। কুলের বধূ ঘরের কোণে বসে থাকে ঘোমটা টেনে। আর মদ খেয়ে ভাই আনো টেনে, লজ্জা শরম নাই। রাগ করো না ভাই, বলবো দুটো নয় কো ঝুটো, বলবো দুটো নয় কো ঝুটো, রাগ করো না ভাই। কি এক বিষম ঢেউ উঠেছে আবার, নাকের উপর কাঁচ বসেছে। মুখে বুলি রিফরমেশন, আর মুখে বুলি রিফরমেশন এক ফ্যাশন দেখতে পাই। আবার কলম গুজে চক্ষু বুঝে উচ্চ শিক্ষার ধুয়ো চাই। আবার উচ্চ শিক্ষার ধুয়ো চাই। বুক ফুলিয়ে চেঞ্ঝুলিয়ে, বুক ফুলিয়ে চেঞ্ঝুলিয়ে, হুমড়ো চুমড়ো বাবু সাহেবের মুৎসুদ্দির পদটি নিয়ে শেষে হবেন কাবু। তাই বলবো দুটো নয় কো ঝুটো, বলবো দুটো নয় কো ঝুটো, রাগ করো না, রাগ করো না, রাগ করো না ভাই। এই গানটির সুর দিয়েছিলেন বড় প্রশান্ত বাবু। আমরা এবার একটি অন্য প্রসঙ্গে আসছি। আমাদের নাট্যদল চন্দননগর অবশেষে আমরা এবছর ঠিক করেছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মবর্ষে তাঁর জীবনের উপরে একটি নাটক, পূর্ণাঙ্গ নাটক আমরা করব। তার জন্যে 1 বছর আগে আমরা চন্দননগর রবীন্দ্র ভবন বুক করেছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেপ্টেম্বর মাসে সেই নাটক করতে পারবো না। ওনার জন্ম তারিখ 26শে সেপ্টেম্বর, আমরা হলই পাবো না। কিন্তু আমাদের সেই নাটকের রিহার্সাল চলছে, আমরা ভার্চুয়ালি রিহার্সাল করছি, প্রস্তুত হচ্ছি। যবে আমরা সুযোগ পাব আমরা এই নাটক অবশ্যই করব। এটা অবশেষের শ্রদ্ধাঞ্জলি সেই মহান পুরুষকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বিশেষ কিছু বলার নেই। তার জীবনে তিনি অনেক কিছু করেছেন, আপনারা জানেন।
দয়ার সাগর বিদ্যাসাগর। শিক্ষা সংস্কার, নারী শিক্ষা প্রচলন, 40টার ওপরে বঙ্গবিদ্যালয় নির্মাণ করেছেন। এত কিছু করেও তিনি বাল্যবিধবা প্রথা রোধ করার চেষ্টা করেছেন, কুলীন প্রথা রোধ করার চেষ্টা করেছেন, বহু বিবাহ প্রথা রোধ করার চেষ্টা করেছেন। কিন্তু তার জীবনের সর্বোত্তম কাজ তিনি বলেছেন বিধবা বিবাহ প্রচলন। আমরা যে নাটকটি করছি বনফুলের লেখা, সেটির এই অভিনিবেশ বিধবা বিবাহের ওপরে, এবং বিধবা বিবাহ প্রচলন করতে গিয়ে তাকে যে সমাজের সেই কুসংস্কারের আচ্ছন্ন মানুষগুলোর সামনে পড়তে হয়, সেই কথা বনফুল বলেছেন। নাটকে তার জীবন, বিদ্যাসাগরের জীবন নিয়েই নাটক লেখা। এই নাটকে একটি সঙ্গের গান আছে। এই গানটি শান্তিপুরের তাঁতিরা তাদের কাপড়ের পাড়ে সুতো দিয়ে বুনেছিল এই গানের কথা। এবং বিধবা বিবাহ যে আন্দোলন, সেই আন্দোলন সারা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষেও ছড়িয়ে পড়েছিল। অনেক মানুষ এর সহায়তা করেছেন, কিন্তু অনেকেই বিরোধিতা করেছিলেন। কিন্তু শান্তিপুরের তাঁতিরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাতে তাদের কাপড়ের এই গানটি সুতো দিয়ে বুনেছিলেন। আমরা সেই গানটি করছি। এটি আমাদের অবশেষের শ্রদ্ধাঞ্জলি বিদ্যাসাগর মহাশয়কে। বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, আহা হা। বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, আহা হা। ও সে সদরে করেছে রিপোর্ট, বিধবাদের হবে বিয়ে। বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, আহা হা। বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। কবে হবে শুভ দিন প্রকাশিবে এ আইন, কবে হবে শুভ দিন প্রকাশিবে এ আইন। দেশে দেশে জেলায় জেলায় বেরোবে হুকুম, দেশে দেশে জেলায় জেলায় বেরোবে হুকুম। ধুমা ধুম তাক ধুমা ধুম তাক ধুমা ধুম তেরে কেটে ধুম। কবে হবে শুভ দিন প্রকাশিবে এ আইন, কবে হবে শুভ দিন প্রকাশিবে এ আইন। দেশে দেশে জেলায় জেলায় বেরোবে হুকুম। বিধবা রমণীর বিয়ের লেগে যাবে ধুম। ধুমা ধুম তাক ধুমা ধুম তাক ধুমা ধুম তেরে কেটে ধুম। মনে সুখে থাকবো মোরা, মনে সুখে থাকবো মোরা মতো পতি লয়ে। মনে সুখে থাকবো মোরা মতো পতি লয়ে। বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, আহা হা। বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। এমন দিন কবে হবে, এমন দিন কবে হবে বৈধব্য যন্ত্রণা যাবে। এমন দিন কবে হবে বৈধব্য যন্ত্রণা যাবে। আবরণ পরিব সবে লোকে দেখবে তাই। আলো চাল কাঁচ কলার মুখে দিয়ে ছাই ছাই ছাই, মুখে দিয়ে ছাই, মুখে দিয়ে ছাই, মুখে দিয়ে ছাই। আলো চাল কাঁচ কলার মুখে দিয়ে ছাই। ওলো এও হয়ে যাব সবে, এও হয়ে যাব সবে বরণ ডালা মাথায় লয়ে। এও হয়ে যাব সবে বরণ ডালা মাথায় লয়ে। বেঁচে থাক বেঁচে থাক থাক বেঁচে থাক, বেঁচে থাক থাক বেঁচে থাক বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যাসাগর। বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, আহা হা। বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, আহা হা। বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, আহা হা। আমি হয়তো আমার সময় পেরিয়ে চলে এসেছি, তবু শেষ গান আমি গাইব। আবার দ্বিজেন্দ্রলালে ফিরে আসব।
দ্বিজেন্দ্রলাল রায়ের একটি বিখ্যাত মঞ্চ সফল নাটক চন্দ্রগুপ্ত, আপনারা অনেকেই জানেন। তার সফলতা এমনই যে এই 1911 সালে নাটক প্রকাশ পেয়েছিল এবং তখন পেশাদারি থিয়েটারে এই নাটক রমরম করে চলেছে এবং আজও চলছে। সেই নাটকের নাটকীয়তা এমন, তার বক্তব্য এমন যে আজও চলছে। আমি অতি সম্প্রতি দুটি চন্দ্রগুপ্ত প্রযোজনা কথা স্মরণ করতে পারি। আমার দুইজন খুব প্রিয় পরিচালকের সৃষ্টি, ব্যান্ডেল আরোহীর রঞ্জন রায় এবং শান্তিপুর সংস্কৃতির সৌভিক চট্টোপাধ্যায়। তারা মুন্সিয়ানার সঙ্গে এই নাটক প্রযোজনা করেছেন। ক্ষমতার মদমত্ততা এবং এই যে ক্রূর রাজনীতি আজও তার বলি হচ্ছে অনেকে। সেই জন্য আজও এই নাটক সমাজের দর্পণ। যদিও এই নাটকের নাম রেখেছিলেন দ্বিজেন্দ্রলাল চন্দ্রগুপ্ত, তবু আমার মনে হয় এই নাটকের মূল চরিত্র চাণক্য পণ্ডিত। তিনি এসেছিলেন নন্দবংশ ধ্বংস করার জন্যে এবং চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজা হিসেবে প্রতিষ্ঠা দেবার জন্যে। শুধু নন্দবংশ ধ্বংসই করেননি, তিনি চন্দ্রগুপ্তের বহিঃশত্রুর আক্রমণ থেকে চন্দ্রগুপ্তকে অনেক ক্ষেত্রে কূট কৌশলে রক্ষা করেছেন। তাকে মন্ত্রিত্ব দিয়েছিল চন্দ্রগুপ্ত, কিন্তু তার ভেতরে তার হৃদয়ের যে হাহাকার, সেই হাহাকার কিন্তু থামেনি। কন্যাহারা একজন পিতা, তিনি এই শট রাজনীতি এর মধ্যে তার অন্তরের যে হাহাকার, সে হাহাকার স্তব্ধ করতে পারেননি। আর এই শঠতা, এই রাজনীতি এবং এই ক্ষমতা মদমত্ততায় কখনো স্নেহকে জয় করা যায় না। এটা তিনি তখনই বুঝলেন যখন মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি বেরিয়ে এলেন এবং তার অন্তরের দরজা খুলে দিয়ে দেখলেন যে প্রকৃতি স্নেহময়ী, সূর্যের রশ্মির আলোয় ভেসে যাচ্ছে, সমুদ্র উত্তাল হয়ে আছড়ে পড়ছে। এবং তখন সেই মুহূর্তে তিনি খুঁজে পেলেন তার হারিয়ে যাওয়া কন্যাকে, আত্রেয়ীকে খুঁজে পেলেন, যে গানের মধ্যে দিয়ে এক ভিক্ষুক এবং ভিক্ষুকবালা আত্রেয়ী সেই গান গাইছিল। এই গানটি আমি গাইবার চেষ্টা করব। ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কে ডাকে কাতর প্রাণে মধুর তানে, আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে, মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। বলে আয় রে ছুটে আয় রে তরা, হেথা নাইকো মৃত্যু নাইকো জরা। বলে আয় রে ছুটে আয় রে তরা, হেথা নাইকো মৃত্যু নাইকো জরা। হেথা বাতাস গীতি গন্ধ ভরা,
চিরজ্যোৎস্না মধুমাসে হেথা চির শ্যামল বসুন্ধরা, চিরজ্যোৎস্না নীল আকাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কেন ভূতের বোঝা বহিস পিছে, ভূতের ব্যাগার খেটে মরিস মিছে। দেখোই সুধা সিন্ধু উছলিছে, পূর্ণ ইন্দু পরকাশে। ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে, আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মূঢ় ওরে অন্ধ। কেন কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মূঢ় ওরে অন্ধ। ভবে সেই সে পরমানন্দ, সেই সে পরমানন্দ যে আমারে ভালোবাসে। কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে। নমস্কার। আমার সঙ্গে এতক্ষণ আপনারা থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। নাইয়া লাইভ সবার জন্য এর কর্ণধার অনুপ চক্রবর্তী ওরফে আমার স্নেহের ভাই বাবুকে। আপনাদের কোনো কমেন্টস আমি এতক্ষণ দেখিনি, তবু যদি মনে হয় কোনো গানের কথা আমার জানা থাকলে আমি গাইবার চেষ্টা করব। আমি আমার ছেলেকে ডাকছি, ও কমেন্টসগুলো লক্ষ্য করছে। ঋদ্ধ ঋদ্ধ সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা ছিলেন এতক্ষণ। ডাকছি আমি, হ্যাঁ, যদি কেউ কোনো রিকোয়েস্ট করে থাকেন, আমার পক্ষে যদি সম্ভব হয় আমি করব, এবং অবশ্যই যদি নাইয়ার অনুমতি থাকে। না, ডাইনোসেরাসের গান এখন আমার স্মরণে নেই, আমি মনে করতে পারছি না। না, আমি কমেন্টস দেখতে পাচ্ছি না। কোনো গান বলেছে কি ওরা? অনেক গানই বলেছে। ওই শূন্য বুকে পাখি মোড়ায় বলেছিল প্রথম দিকে। আচ্ছা, শূন্য এ বুকে এই গানটি আমি করছি। আমাদের অবশেষে প্রযোজনা, সব গান করা সম্ভব নয়, অনেকে ধৈর্য ধরে রয়েছেন। আমাদের গত বছরে আমরা এই প্রযোজনাটি করেছিলাম চন্দননগর অবশেষে। নীলকণ্ঠ নজরুল এই নাটক, পূর্ণাঙ্গ নাটক লিখেছিলেন আমেরিকাবাসী ডক্টর মদন গোপাল মুখোপাধ্যায়, তাঁর লেখা নাটক। এবং এই গানের সঙ্গীত পরিচালনা করেছিলেন চন্দননগরের স্বনামধন্য সঙ্গীতকার শ্রী সমর্তোষ। তাকে আমার প্রণাম জানাই, মদনদাকে আমার প্রণাম জানাই। আমি জানি না মদনদা দেখছেন কিনা, তাকে আমার প্রণাম জানাই। এই নাটক
অবশেষে দিয়েছিলেন করার জন্যে। এই নাটকের শেষ গান নজরুলের জীবনের উপরেই নাটক ছিল, শূন্য এ বুকে। আমি এই গানটা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়। শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়। তুই নাই বলে ওরে উন্মাদ, তুই নাই বলে ওরে উন্মাদ। পাণ্ডুর হলো আকাশের চাঁদ, তুই নাই বলে ওরে উন্মাদ। পাণ্ডুর হলো আকাশের চাঁদ। কেঁদে নদী জল করুণ বিষাদ, ডাকে আয় ফিরে আয়। শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়। গগনে মেলিয়া শত শত কর, গগনে মেলিয়া শত শত কর। খুঁজে তোরে তরু ওরে সুন্দর, তোর তরে বনে উঠিয়াছে ঝড়, লুটায় লতা ধুলায়। তুই ফিরে এলে ওরে চঞ্চল, তুই ফিরে এলে ওরে চঞ্চল। আবার ফুটিবে বনে ফুল দল, ধূসর আকাশ হইবে সুনীল, ধূসর আকাশ হইবে সুনীল। তোর চোখে চাওয়া শূন্য এ বুকে মোরায়, ফিরে আয় ফিরে আয়। সবাই ভালো থাকবেন, নমস্কার। ফিনিশ